সম্প্রতি এই ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে। এটি কোনো হলিউড সিনেমার দৃশ্য নয়, বরং 7 তারিখ রাতের, যেখানে ইউএস ও ইসরায়েল তেহরানের বেশ কয়েকটি অয়েল ডিপোতে এয়ার স্ট্রাইক করেছে। যারা কিনা পুরো পৃথিবীর পরিবেশ নিয়ে খুবই সচেতন, এটা তাদের কার্যক্রম। ঘটনার পর বেশ কয়েকদিন ধরে পুরো তেহরানের আকাশ জুড়ে ছেয়ে থাকে ঘন কালো ধোঁয়া, আর তার সাথে ফয়েল ফুসেলের কার্বন পার্টিকেল ও ক্ষতিকর কেমিক্যাল, যা তার পরের দিন থেকে অ্যাসিড বৃষ্টি আকারে মাটিতে পড়তে থাকে। এই সমস্ত পদার্থগুলো খুবই বিপজ্জনক, কারণ এগুলো খাবার, পানি ও ইনহেল করার মাধ্যমে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি, এমনকি কয়েক বছরের মধ্যেই ক্যান্সার হওয়ার হাই চান্স থাকে। শুধু তাই নয়, মিডল ইস্ট, যেখানে পানির তীব্র সংকট এবং সমুদ্রের পানি প্রক্রিয়াজাতকরণ করে খেতে হয়, তারা এমনকি সেখানকার ওয়াটার ডিস্যালিনেশন প্লান্টও জয় বাংলা করে দিয়েছে। এখন সেখানকার 30টি গ্রামের অধিবাসীদের পানির আপাতত কোনো ভরসা নেই। এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধ করে ঠিক আছে, কিন্তু যুদ্ধে এরকম নোংরা কাজ করার ইতিহাস খুব কম আছে। এমনকি তাদের এয়ার স্ট্রাইকে এখন হাসপাতাল বা স্কুল কিছুই বাদ যাচ্ছে না। এক কথায় গাজার মতো অবস্থা। এই হচ্ছে বর্তমান অবস্থা। যদিও উই নো ইউএস অ্যান্ড ইসরায়েল বোথ হেট ইরান, বাট এখন যা কিছু হচ্ছে তার শুরু হয় গত মাস থেকে। বিগত বেশ কয়েক মাস ধরে ইরানের ইন্টারনাল কিছু ক্রাইসিস চলছিল। কিছু বেসিক কারণ, যেমন ইরানি রিয়ালের দাম কমে যাওয়া, নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বেড়ে যাওয়া, মানে এক কথায় যাকে ইনফ্লেশন বলে, এছাড়াও বেকারত্ব এবং আন্তর্জাতিক স্যাংশন ইত্যাদি কিছু কারণে যখন নাজেহাল অবস্থা, এবং যার ফলে দেশে যখন প্রোটেস্ট ও স্ট্রাইক চলছে এসবের বিরুদ্ধে, তখনই ট্রাম্প ভাবে লোহা এখন গরম আছে, তাড়াতাড়ি হাতুড়ি মারে। যদিও এই মাসের 6 ফেব্রুয়ারি ওমানে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছিল, যেটাকে উভয় পক্ষই এ গুড স্টার্ট নামে আখ্যায়িত করেছিল, এবং 26 তারিখ আরও একটি মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ট্রাম্প নির্লজ্জের মতো এসবের কোনো পরোয়া না করেই 28 ফেব্রুয়ারি ভোর 3:30-এর দিকে ইসরায়েলের সাথে যৌথভাবে 200-এর অধিক ফাইটার জেট নিয়ে ইরানের এয়ারোস্পেসে প্রবেশ করে এবং হাজার হাজার মিসাইল ও ড্রোন নিয়ে শুরু করে কার্পেট বম্বিং। কিন্তু দুঃখের বিষয়, এই অ্যাটাকে ইরানের সুপ্রিম লিডার আয়তোল্লাহ আলী খোমেনি সহ তার পরিবারের বেশ কয়েকজন সদস্য, এছাড়াও ইরানিয়ান ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, IRGC এর টপ র্যাঙ্ক কমান্ডার সহ মেজর, চিফ অফ জেনারেল স্টাফ, গোয়েন্দা সদস্য সহ প্রায় 40 জনের মতো সুপ্রিম লিডারের অফিসে শহীদ হয়। যদিও রহস্যজনকভাবে এতদিনেও সুপ্রিম লিডারের জানাজা অফিসিয়ালি কোনো মিডিয়াতে দেখানো হয়নি। যাই হোক, তাদের পক্ষ থেকে এই জয়েন্ট অপারেশনকে ইউএস নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েল নাম দিয়েছে অপারেশন রোয়ারিং লায়ন। অবশ্য এই নাম না দিয়ে অপারেশন বার্কিং ডগ দিলে বেশি ভালো হতো, কারণ যুদ্ধে তাদের কার্যকলাপ আসলেই কুকুরদের মতো। এটা বলার কারণ, ইউএস প্রথমে এই যুদ্ধে ইউকে এর এয়ারবেস ব্যবহার করতে চাইলে তারা বলে, ভাই এসব তোদের যুদ্ধ, আমরা এসব ঝামেলার মধ্যে নেই। তবে সম্প্রতি সাইপ্রাসে ইউকে এর একটি এয়ারবেসে ড্রোন দিয়ে হামলা হলে তারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে রাজি হয়। তার সাথে জার্মানি, ফ্রান্স সহ ন্যাটোর বেশ কয়েকটি দেশ, এমনকি তুর্কিও। অবশ্য পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা যায় যে এই মিসাইল তো ইরান থেকে আসেইনি। সেমভাবে সৌদি আরবের অয়েল রিফাইনারিতে যে হামলা হয়েছিল, এখন ইনভেস্টিগেশন করে তার সাথে ইরানের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি। অবশ্য নিজেই নিজের অ্যালাইদের ওপর অ্যাটাক করার ঘটনা ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। এর আগেও 1954 সালে দ্য লাভনাউন অ্যাটাকে মিশরের ভিতরে ইসরায়েল, ইউকে ও ইউএস এর গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনগুলোতে হামলা চালায়। সেমভাবে 1967 সালে USS লিবার্টি ইনসিডেন্ট হয়, যেখানে তারা নিজেরাই ইউএস এর জাহাজে হামলা করে ডুবিয়ে দেয়। দুইটা ঘটনাতেই তারা হাতে নাতে ধরা পড়েছিল, এবং এই ঘটনাগুলো ঘটানোর পেছনে তাদের উদ্দেশ্য ছিল ওই সময় চলমান আরব ইসরায়েল যুদ্ধ। আমেরিকা সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশগুলোকে আরবদের বিরুদ্ধে আরও কঠোরভাবে লাগিয়ে দেওয়া হয়েছিল তাদের উদ্দেশ্য। এছাড়াও তাদের এমন ঘটনা ঘটানোর আরও অনেক উদাহরণ রয়েছে। সো এইবারও যে তারা এমন কিছু করেছে, এটা শুনে অবাক হওয়ার কিছু নেই। যদিও ইউএস সারা পৃথিবীতে নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক, ফাদার অফ ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি এসব বড় বড় কথা বলে বেড়ায়, সেই গণতন্ত্রেরই মাসুদে ছেড়ে দিচ্ছে। কারণ এখন তারা শুধু ইরানের সামরিক বেস বা মিসাইল লঞ্চিং এরিয়াতেই আক্রমণ করছে এমন না, সাধারণ ভবন, হাসপাতাল, স্কুল, অয়েল রিফাইনারি, এমনকি সাধারণ মানুষ যে পানি খাবে, ইরানের ওয়াটার রিফাইনারি, সেখানেও তারা আক্রমণ করছে। এছাড়াও ভারত মহাসাগরে ইরানিয়ান ওয়ারশিপ আইরিস ডিনা, যেটা ভারতের ডাকেই এসেছিল ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ এক্সারসাইজে অংশগ্রহণ করতে, এবং আপনাদের বলতে চাই এটা ফুল আনআর্মড অবস্থায় ছিল এবং ওয়ার এরিয়ার সম্পূর্ণ বাইরে, সেটাতেও হামলা করে ডুবিয়ে দেওয়ার মতো নির্লজ্জকর ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ডুবিয়ে দিয়ে সোলজারদের ডুবে মরার
জন্য ওখানেই রেখে চলে এসেছে। পরবর্তীতে শ্রীলঙ্কার নেভি গিয়ে তাদের 32 জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং ধারণা করা হচ্ছে প্রায় 100 জনের অধিক সেখানেই মারা গেছে। এসবের কোনোটি যুদ্ধের নিয়মের মধ্যে পড়ে না। আর ইন্ডিয়া, যারা কিনা এই এরিয়ায় নিজেদেরকে গার্ডিয়ান অফ দ্য সি বলে দাবি করে এবং তাদের আহ্বানেই মূলত যৌথভাবে কয়েকটি দেশ মিলে এই এক্সারসাইজটিতে অংশগ্রহণ করেছিল, তারাও এই ঘটনা নিয়ে কোনো প্রতিবাদ তো দূরে থাক, সাধারণ একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। যাই হোক, ওরা যে কি বালের গার্ডিয়ান তা পৃথিবীর মানুষের, বিশেষ করে আমাদের বোঝা উচিত। যদিও এই মাসেই যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে মোদি ইসরায়েলে গিয়ে ইসরায়েলকে ইন্ডিয়ার ট্রু ফ্রেন্ড আর জুইশদের জন্য ইসরায়েলকে তাদের ফাদারল্যান্ড এবং ইন্ডিয়াকে তাদের মাদারল্যান্ড বলে দাবি করে এসেছে। সো তাদের কাছ থেকে এটা তো আশা করাই যায়। যাই হোক, ব্যাক টু দ্য পয়েন্ট, একটি আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীন দেশ হিসাবে ইরানও শুরু করেছে তাদের প্রতিশোধ। তারা এর নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস, যেখানে তারা মোজাইক ডিফেন্স ডক্ট্রিনের আওতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কারণ তাদের সেন্ট্রাল কমান্ডের সবাইকে একসাথে হত্যা করা হয়েছে। এর ফলে ভিন্ন ভিন্ন এলাকায় দায়িত্বে থাকা জেনারেলরা এখন এককভাবে তাদের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ চালিয়ে যেতে পারে, কোনো জবাবদিহিতা ছাড়াই। যদিও ইউএস ভেবেছিল ইরানের, এমনকি সম্প্রতি ভেনিজুয়েলার সরকার উৎখাত করার মতোই ইরানেও তারা সেমভাবে একটা পাপেট সরকার বসিয়ে দিবে, যেমনটা ভারত আমাদের সাথে করে। কিন্তু এত সহজ না। ইরান এবার তার জবাব দেওয়া শুরু করেছে। তারা সরাসরি ইউএসএ হামলা না করলেও ইসরায়েল সহ মিডল ইস্টে থাকা ইউএসএর মিলিটারি বেসগুলোতে, যার মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, ইউনাইটেড আরব আমিরাতস, সৌদি আরবে মিসাইল আর ড্রোন দিয়ে অ্যাটাক শুরু করেছে। যদিও এইসব জায়গায় অ্যাটাক করা এত সহজ না, কারণ বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম, যার ভিতরে ডেভিড স্লিং, অ্যারোফোর, থার্ড, আয়রন ডোম, এগুলো এইসব এলাকায় অলরেডি মোতায়েন করা আছে। যার জন্য ইউএস ও ইসরায়েল অবশ্য যুদ্ধের শুরুর দিকে খুব তামাশা করেছিল যে ইরান থেকে ছোড়া মিসাইলের প্রায় 90%ই তারা ইন্টারসেপ্ট করে ফেলছে। কিন্তু এখন তাদের এই গর্ব ক্রমশই চিন্তার কারণে পরিণত হচ্ছে, কারণ এক বছরে প্রায় 2000-এর মতো ইন্টারসেপ্টরই তৈরি হতে পারে। এছাড়াও এগুলো অত্যন্ত ব্যয়বহুল। যদি ইরানের ফাতেহ মিসাইলের সাথে তুলনা করা হয়, তো একটা ফাতেহ মিসাইল তৈরিতে ব্যয় হয় $1 থেকে $3 লাখ মতো। যদিও এটার হাইপারসনিক ভার্সনও রয়েছে, যেটা আবার ব্যয়বহুল প্রায় $5 থেকে $10 মিলিয়ন মতো। সেই হিসাবে ইন্টারসেপ্টরের প্রকারভেদে $40,000 থেকে $5 মিলিয়ন পর্যন্ত ব্যয় হয়। কোনো কোনো ক্ষেত্রে এর ব্যয় আরও বেশি, যেমন থার্মাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ডের মিসাইলগুলোতে খরচ প্রায় $12 থেকে $15 মিলিয়ন মতো। শুধু তাই নয়, ইরান তাদের মিসাইলে ক্লাস্টার সাবমিশন টেকনোলজি ব্যবহার করছে, যেখানে একটি মিসাইল থেকে একাধিক ডিকয় বের হয়, যার ফলে ইন্টারসেপ্টর কনফিউজড হয়ে যায়। আর এর পাশাপাশি একসাথে ড্রোনও ছাড়ে, যার ফলে একটা মিসাইলকে ডিস্ট্রয় করতে একাধিক ইন্টারসেপ্টর খরচ করে দেয়। তাদের কাছে থাকা এসব অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলের স্টক এখন প্রায় শেষের পথে। যদিও ট্রাম্প তা স্বীকার করতে নারাজ, বলছে এখনো অনেক আছে। কিন্তু সত্যি কথা বলতে তাদের এমনই দুর্দিন এখন এসেছে যে দক্ষিণ কোরিয়া, হ্যাঁ সাউথ কোরিয়ার কথা বলছি, যার সাথে ইউএস এর ফুল সিকিউরিটি অ্যালায়েন্স আছে এবং ইউএস যে কোনো পরিস্থিতিতে তাদের সিকিউরিটি দিতে চুক্তিবদ্ধ। সেখানকার সিয়ংগো থেকে থার্ডের ব্যাটারিগুলোকে সরানো হচ্ছে। এছাড়াও প্যাট্রিয়ট মিসাইল প্যাক 3, যেটা প্যাসিফিক ওশানে নিরাপত্তা দিত, এছাড়াও MQ রিপার ওয়েব, যেটা গুনসুমে রাখা ছিল, এর সবগুলোকেই এখন সেখান থেকে সরিয়ে মিডল ইস্টে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সাউথ কোরিয়া বলছে, ভাই তোরা যুদ্ধ করছিস ভালো কথা, কিন্তু আমাদের এভাবে এক্সপোজ করে দিচ্ছিস কেন? অবশ্যই তো চায়না আর নর্থ কোরিয়ার অনেক লাভ হচ্ছে, কারণ ওইদিকে তাইওয়ান আছে, আর বিগত বেশ কয়েক বছর যাবৎ তারা এগুলো সরাতে বললেও এখন তো আপনা আপনি হয়ে যাচ্ছে। এর মধ্যে ইরান বেশ কয়েকটি অ্যাডভান্স ফাইটার্স ডিস্ট্রয় করেছেই। এছাড়াও কাতারের আল উদেইদ এয়ারবেসের $1.1 বিলিয়ন বা প্রায় 12,000 কোটি টাকার FPS 132 5,000 কিলোমিটার রেঞ্জের রাডার, যেটাকে বলা হতো নার্ভাস সিস্টেম অব দ্য ইউএস মিসাইল সিস্টেম ইন গালফ, এবং পুরো পৃথিবীতে এমন শুধু 5টা রাডার রয়েছে। এই যে এত ইন্টারসেপ্টর, সব ডাটা এর থেকে নিয়ে এর ভরসাতেই চলে, সেটাকেই ইরান সাকসেসফুলি ডিস্ট্রয় করেছে। যেহেতু ইরানের গোয়েন্দা বা স্যাটেলাইট এত অ্যাডভান্স না, তাই ধারণা করা হচ্ছে রাশিয়া বা চায়না এই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করলেও এর লোকেশন দিয়ে ইরানকে তা ডিস্ট্রয় করতে সাহায্য করেছে। এছাড়াও হরমুজ প্রণালী, যেটা দিয়ে বিশ্বের প্রায় 20% তেল আসা যাওয়া করে, ইরানের নেভি ও IRGC তাতে অলরেডি মিসাইল ব্লকেট বসিয়েছে। তবে ভাগ্য ভালো, এই প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজগুলো যেতে পারলেও শুধুমাত্র ইউএস ও ইসরায়েলের জাহাজগুলোকেই টার্গেট করা হবে। ইতিমধ্যেই বৈশ্বিক বাজারে তেলের দাম বেড়ে গেছে এবং যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ সহ অনেকেই মনে করছে এটা ইসরায়েলের যুদ্ধ এবং ট্রাম্প তাদের সৈনিকদের জীবন এবং ট্যাক্স পেয়ারদের টাকা উভয়ই এই যুদ্ধে নষ্ট করছে। এজন্য ট্রাম্প এখন মুখে যাই বলুক, সে নিজেও নিজের মানসম্মান বাঁচিয়ে কোনভাবে সেফ এক্সিট নেওয়া যায় সে কথা এখন ভাবছে। এর আগেও 2025 সালের 22 জুন ইউএস ইসরায়েলের কথাই 7টি B2
স্পিড বম্বার নিয়ে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা চালিয়েছিল, যার নাম তারা দিয়েছিল অপারেশন মিডনাইট হ্যামার। এই অপারেশনে বেশ কয়েকজন ইরানি নিউক্লিয়ার সায়েন্টিস্ট নিহত হওয়ার পাশাপাশি তারা ফর্দো, নাতানজ, ইস্পাহান সহ বেশ কয়েকটি নিউক্লিয়ার ইনরিচমেন্ট সাইটে হামলা চালিয়েছিল এবং হামলার পর অনেক গর্ব করে বলেছিল যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে কমসে কম 100 বছর তারা এর ফলে পিছিয়ে দিয়েছে। পরবর্তীতে ইউএস এর মধ্যস্থতায় ইরান এবং ইসরায়েল ওই যুদ্ধে সিজ ফায়ারে রাজি হয়, কিন্তু ইরান এখন মনে করছে ওই সময় সিজ ফায়ারের সিদ্ধান্তটা তাদের ভুল ছিল। সেই সময় তা না করলে আজ এই দিন দেখতে হতো না। আর এখনকার কথা যদি বলি, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছে ইরান সিজ ফায়ার চায় না। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুল ফজল শেখরচি বলেছে ইরানের হামলা ততক্ষণ চলবে যতক্ষণ ইউএস ও ইসরায়েল পরাজিত না হয়। এছাড়াও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি বলেছেন আমেরিকা এবং ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে যে তারা এই আক্রমণের জন্য সারা জীবন অনুতপ্ত হয়। অবস্থা এখন এই যে এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডেকে ট্রাম্প এবং ভ্যান্স ইচ্ছামতো অপমান করেছিল। Gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. We've been alone. You haven't been alone. We gave you, through this stupid president, $350 billion. If you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. You're not winning. You're not winning this. Have you said thank you once? Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. এবং তাদেরকে সাহায্যের পরিবর্তে তাদের রেয়ার আর্থ মিনারেলে জেলেনস্কিকে ডিল করতে বলে। Then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. You're either going to make a deal or... যদিও জেলেনস্কি ওই ডিলে রাজি হয় না এবং তার ফলে ট্রাম্প সরাসরি তাকে সবার সামনে বের হয়ে যেতে বলেছিল। লিটারালি এটাই বলেছিল। আসলে শুনতে খারাপ লাগলেও সব দেশ এইভাবেই নিজেদের স্বার্থ অনুযায়ী যুদ্ধের সময় অন্য দেশের সাথে ডিল করে। সবাই তো আর আমাদের মতো না যে চেতনা মারাবে আর বলবে যে মুক্তিযুদ্ধের সময় ভারত নিঃস্বার্থভাবে আমাদেরকে সাহায্য করেছিল কোনো স্বার্থ ছাড়াই। এভাবে আসলে সব কোনো কিছু চলে না, এভাবে কোনো কিছু ডিলও হয় না। যাই হোক, কিন্তু এখন আবার সেই ট্রাম্পকে ইউক্রেন থেকে ইঞ্জিনিয়ারদের মিডল ইস্টে আনতে হচ্ছে কিভাবে এই কামিকাজি ড্রোনগুলোকে ধরাশয় করা যায়। আসলে রাশিয়াও এই সেম ড্রোন ইরান থেকে নিয়ে যুদ্ধে ব্যবহার করছিল এবং এতদিন ধরে যুদ্ধ করার ফলে তাদের এগুলো ভূপাতিত করার কিছু অভিজ্ঞতা হয়েছে এবং ট্রাম্প চাচ্ছে সেই অভিজ্ঞতাই এই যুদ্ধে কাজে লাগাতে। এছাড়াও আরেকটি ঘৃণীয় কাজ যেটা ট্রাম্প এখন করছে তা হলো কুর্দিশ রিবেলদের অর্থ এবং অস্ত্রের প্রলোভন দেখাচ্ছে, যাতে করে তাদের হয়ে তারা ইরানের সাথে এই যুদ্ধে অংশগ্রহণ করে। যদিও তারা তা প্রত্যাখ্যান করেছে, কিন্তু কাজটি অত্যন্ত বিপজ্জনক, কারণ সেম কারণে ইরাক ওয়ারের সময় আইএসআইএস এর জন্ম হয়েছিল। অবশ্য আমেরিকার জন্য তো এটাই দরকার, কারণ সারা পৃথিবীতে শান্তি থাকলে তারা তাদের এই অস্ত্রগুলো কার কাছে বিক্রি করবে? পিস।